প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে পরিবেশ রসায়নের উপরে আজকের ক্লাস। আশা করছি সবাই সুস্থ আছো, কারণ পরিবেশ রসায়ন সম্পর্কে তোমরা যেহেতু জানছো, আশা করছি সচেতন হবা পরিবেশের বিভিন্ন দূষণের বিষয়ে, এবং সেই বিষয়গুলো নিজে যেমন সচেতন হবা, তার সাথে তোমার পরিবার এবং আশেপাশে তোমার শুভাকাঙ্ক্ষী যারা আছে বা তোমার পরিচিত জন সবাইকেই চেষ্টা করবা সচেতন করার জন্যে। তো আজকের ক্লাসে আমরা যেটি আলোচনা করব খুব কমন একটা টপিক, যেটা আমার মনে হয় যে 6-7 থেকে তোমরা পড়ে আসছো, 9-10 তো অবশ্যই পড়েছো, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার না। এবং একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমি এই টপিকটা যখন গত কয়েক বছর পড়াতে যাই ক্লাসে, আমি অনেককেই জিজ্ঞাসা করি যে এই কনসেপ্টটা কি হতে পারে বা তুমি কতটুকু জানো, যেহেতু ছোট ক্লাস থেকে পড়ে আসছো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সে কিছুটা ক্লিয়ার, কিছুটা বলতে পারে, সম্পূর্ণভাবে ক্লিয়ার না। তো ওই বিষয়টা দিয়েই শুরু করব। টপিকটা হচ্ছে গ্রিন হাউস এবং গ্রিন হাউস ইফেক্ট। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখো একটা গ্রিন হাউসের ছবি আছে। তো গ্রিন হাউসটা কি এবং গ্রিন হাউস ইফেক্টটা কি, এটা যদি আমরা একটু জানতে যাই, সবাই আমরা গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস চিন্তা করলে একটা খারাপ কিছু মনে করি, যে এটা বোধহয় খারাপ, কারণ এটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। তোমরা এটা ছোট ক্লাস থেকে পড়ে আসছো, কিন্তু আসলে কোনটা খারাপ? গ্রিন হাউস কি খারাপ, নাকি গ্রিন হাউস প্রভাবটা খারাপ, অথবা গ্রিন হাউস প্রভাবটা কোন পর্যায়ে গেলে খারাপ, কেন খারাপ, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের ক্লাস আমরা আলোচনা করব। তো প্রথমে আসো, গ্রিন হাউস কি? গ্রিন হাউস খারাপ না, গ্রিন হাউস ভালো। সেটি হচ্ছে শীত প্রধান দেশে ওদের অধিকাংশ সময়, অর্থাৎ বছরের 5 থেকে 6 মাস তোমরা জানো যে বরফ বা তুষার পড়ে। তো তুষারপাতের কারণে ওদের জমিগুলো তুষারে ঢেকে যায়, রাস্তা তুষারে ঢেকে যায়, সেই ক্ষেত্রে তারা তাদের প্রয়োজনীয় ফসল উৎপাদন করতে পারে না। সেই ক্ষেত্রে তারা যেটি করে, যে অন্য সময় অর্থাৎ সামার সিজনে যে ফসলগুলো উৎপাদন করে সেইগুলোই তারা ওই সময়ে যেমন খায় সেরকম সংরক্ষণ করে রেখে দেয়। তো এই সংরক্ষণ পদ্ধতিটা আমরা পড়াবো হচ্ছে যে একদম বা আমরা ফার্স্ট পেপারে 5th চ্যাপ্টারে এইগুলো নিয়ে কথা আছে। অলরেডি যারা ফার্স্ট ইয়ার শেষ করেছে তাদেরকে এই টপিকে বলেছি। তো এইগুলো শীত প্রধান দেশের জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সবজি তারা টাটকা খাওয়ার জন্যে, বা কিছু কিছু চাষাবাদ তারা শীতকালে এই সিজনেও করে। প্রথমত হচ্ছে যে এই বরফের বা তুষারের হাত থেকে বাঁচার জন্য তাপমাত্রা অনেক সময় খুব কম থাকে, মাইনাসে থাকে। তো গ্রিন হাউস হচ্ছে কাচের একটা ঘর। ছবি দেখো আমার পাশেই, যে কাচের ঘর প্রথমত তুষারপাত থেকে সেখানে রক্ষা করে, বড় একটা এরিয়া নিয়ে কাচের ঘর থাকে। নিচে যে মাটির অংশ থাকে সেইখানে তারা বিভিন্ন সবজি হোক বা ছোট ছোট গাছ হোক সেইগুলো চাষাবাদ করার চেষ্টা করে। এখন কথা হচ্ছে যে এই গ্রিন হাউস তাইলে তো খারাপ হলো না, ভালো হলো, কারণ তোমার যখন নর্মাল ভূমিতে চাষাবাদ করা সম্ভব না, তখন গ্রিন হাউস বা কাচের ঘরের ভিতরে চাষাবাদ করা সম্ভব। অর্থাৎ এটা খুবই ভালো হইলো ওই দেশের জন্য। তাহলে এটার সাথে মিল রেখে আমরা যে প্রভাবটা বললি যে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট, এটা কেন খারাপ, বা বলছি যে এটার কারণে আমাদের অনেকগুলো প্রভাব আমি বলবো। তার মাঝে খুব কমন প্রভাব যে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, তার সাথে যে লোয়ার ল্যান্ডগুলো বাংলাদেশ সহ মালদ্বীপ বা এরকম যে নিচু এলাকাগুলো, এইগুলো ডুবে যাবে, এবং ডুবে যাওয়ার আরো অনেক সমস্যা হতে পারে। এবং তোমরা একটা মজার বিষয় জানো কিনা যে মালদ্বীপ কিন্তু অস্ট্রেলিয়াতে রাষ্ট্র থেকে জায়গা কিনে রাখছে। তোমার যদি মালদ্বীপ ডুবে যায় এর গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, অর্থাৎ পানির নিচে চলে যায়, সেই ক্ষেত্রে তারা বসতি স্থানান্তর করবে। তো এরকম যে বিষয়গুলো, সবাই কিন্তু পরিবেশ নিয়ে উদ্বিগ্ন, শুধু বাংলাদেশ ছাড়া প্রত্যেকটা দেশই চেষ্টা করছে পরিবেশের যে বিপর্যয়টা কাটায় ওঠার। তো যে টপিকে আমরা ছিলাম সেটা হচ্ছে যে এই গ্রিন হাউসটা কিভাবে খারাপ হলো, বা এটাকে কেন আমরা এখন দোষারোপ করি। গ্রিন হাউস খারাপ না, বাট গ্রিন হাউস ইফেক্ট, ওইটার সাথে নামের সাথে মিল রেখে ঠিক আরেকটা ইফেক্ট বায়ুমণ্ডলে কাজ করে। এখন যে ইফেক্টটা ওই কাচের ঘরের জন্য ভালো, সেই ইফেক্টটা কেন আবার পরিবেশের জন্য ভালো না? বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আশা করি তুমি এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমার এই ক্লাস থেকে, এবং আগামী মানে সারা জীবনে আর কখনোই ভুল হবে না। এবং ভবিষ্যতে যদি কখনোই ভাইবা থেকে শুরু করে কোথাও এই টপিকগুলো নিয়ে আলোচনা হয় বা তোমাকে কেউ জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে তুমি আশা করি সঠিক অ্যান্সার দিতে পারবা। এখন আসলে এটা বুঝতে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে যে কাচের ধর্ম কি। যেহেতু এখানে কাচের ঘর বা তোমার ব্যবহার করা হয়, কাচের ধর্ম হচ্ছে যে কাচ ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি
পাস করতে পারে, মানে এক পাশ থেকে আরেক পাশে কাচের ভিতর দিয়ে যেতে পারে, কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি যেতে পারে না। তরঙ্গ দৈর্ঘ্য কি, এটা তো 9 থেকেই তোমরা ফিজিক্সে আশা করি পড়ছো, বা ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রিতে আমাদের বর্ণালীতে এই বিষয়ে আলোচনা আছে। তারপরে তোমরা ছবি দেখো। তো ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য, তো এই রশ্মিগুলো কাচ ভেদ করে যেতে পারে। অর্থাৎ দিনের বেলায় যখন সূর্যের আলো, সূর্য হচ্ছে অনেক বড় একটা উৎস তোমার তাপের, তো ওইখান থেকে তাপগুলো খুব ক্ষুদ্রতর তরঙ্গের মাধ্যমে তাড়িৎচুম্বক তরঙ্গ আকারে কাচের ভিতর দিয়ে পাস করে এবং কাচের ঘরের ভিতরটা গরম রাখে। অর্থাৎ সূর্যের আলো থেকে যে আলোর উৎসটা, মানে সূর্য থেকে যে আলোর উৎস বা তরঙ্গটা আসে, সেটা ক্ষুদ্রতর হওয়ার কারণে পাস করে যায় এবং ওইটার তাপ ভিতরটাকে গরম রাখে। এখন আসো, সূর্য তো সবসময় থাকে না, যখন সূর্য ডুবে যায় তখন আসলে কি হয়। এই গ্রিন হাউস বলার আগে আরেকটা বিষয় একটু আলাপ করি, সেটা হচ্ছে যে তোমরা দেখো যে যত গরমের দিনই হোক, খুব ভোরবেলায় কিন্তু ঠান্ডা পড়ে, তাই না? শীতকালে তো অবশ্যই হয়, বাট গরমের দিনও তোমার সকালবেলা ঠান্ডা হয়ে যায়। তার কারণ কি, সকাল থেকে শুরু করে সারাদিন যে যখন সূর্য থাকে, আমাদের এই গাছপালা, ঘরবাড়ি বা পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা বস্তু তাপ শোষণ করে, এবং সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যায় তখন কি করে, তাপ বিকিরণ করা শুরু করে। এবং এই বিকিরণ করতে করতে দেখবা যে তোমার রাত্রে 9টা-10টা অনেক গরম থাকে, মধ্যরাতের পরে গিয়ে মোটামুটি একটু তাপমাত্রা কমা শুরু করে, তখন আমরা আস্তে আস্তে ঠান্ডা পাই, বা দেখা যাচ্ছে যে তোমার একটু স্বস্তিতে বা শান্তিতে ঘুমোতে পারি। তো এইভাবে, তার মানে হচ্ছে যখন সূর্য থাকে না, ওই গাছপালা বলো, মাটি বলো, সে আবার তাপটা বিকিরণ করবে। যদি বিকিরণ না করতো, তাহলে ওই দিনের বেলা যে তাপটা হয়েছে, ওই যে গরম, তাহলে তো আমরা মারাই যেতাম, আমাদের বসবাস উপযোগী এই পৃথিবী থাকতো না। তো অনুরূপভাবে তোমার যখন সূর্য থাকবে না, তখন ওই কাচের ঘরের ভিতরের যে অংশ, গাছপালা বলো বা মাটি বলো, সেই অংশ থেকেও তাপটা বিকিরণ হবে। কিন্তু সমস্যা হলো যে এখানে আর কতটুকু তাপ গ্রহণ করে মাটি অথবা গাছপালা। সো যখন বিকিরণ করে তখন উৎস হিসেবে মাটি বা গাছপালা খুবই দুর্বল উৎস, এবং দুর্বল উৎস হওয়ার কারণে সেটা তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হয়। তোমরা জানো, যত ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি হয় তার পাওয়ার তত বেশি। যেমন গামা রশ্মি সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা, তার তুলনায় বিটা কম, তার তুলনায় আলফা কম, এটা তোমরা জানো। বা দৃশ্যমান আলোর ভেদন ক্ষমতা আরও কম। তো যেটি বলছিলাম, যে যখন সে বিকিরণ করে তখন তোমার কি হয়, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করে। কিন্তু আমি আগেই বলছি যে কাচের যে ধর্ম, সে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মি বা তাপ যাই বলো, সেটি পাস করতে পারে না। অর্থাৎ ওই ভিতর থেকে তাপটা যে আবার বের হবে, ওইটা বের হইতে পারে না, তখন ওই হিটটা ট্র্যাপ হয়ে যায়। এটা ভালো গ্রিন হাউসের জন্য, চাষাবাদের জন্য। কেন ভালো? কারণ বাইরের তাপমাত্রা মাইনাসে, এইভাবে ভিতরে যদি আমরা আস্তে আস্তে তাপ বাড়তে বাড়তে যদি এরকম স্বাভাবিক ওই উদ্ভিদের জন্য উপযোগী 15, 20 বা 25 এরকম টেম্পারেচারটা ভিতরে কন্ট্রোল করতে পারি, তাহলে ভিতরে খুব স্বাভাবিকভাবেই তোমার সেই চাষাবাদটা সম্ভব। তো এটা খুবই ভালো হিট ট্র্যাপ করার হয়ে কাচের ঘরের মাধ্যমে। বাট এই জিনিসটাই খারাপ। কখন খারাপ? যদি বায়ুমণ্ডলে ঘটে। বায়ুমণ্ডলে এই ঘটনাটা কে ঘটায়? প্রধানত আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, এটা সবচেয়ে বেশি দায়ী, 49% দায়ী এটি। তোমরা পাশের স্ক্রিনে একটু দেখে নাও যে গ্রিন হাউস গ্যাস কোনগুলো, এবং সেই গ্যাসগুলোর এই তাপমাত্রা বৃদ্ধিতে কি কি বলতে যে কত পার্সেন্ট অবদান, মানে কে কত পার্সেন্ট দেয়, এটা পরিমাণের উপরও ডিপেন্ড করে। অনেকের হয়তো তাপ ধারণ ক্ষমতা বেশি অনেক গ্যাসের, কিন্তু পরিমাণে কম। যেমন জলীয় বাষ্প বা এরকম সিএফসি হয়তো তাপ ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেকেরই বেশি কার্বন ডাইঅক্সাইডের থেকে, কিন্তু পরিমাণে কম হওয়ার কারণে টোটাল বায়ুমণ্ডলে যার যার পরিমাণ অনুযায়ী যার যার অবদান সেইভাবে একটা পার্সেন্টেজ করা হয়েছে। এখান থেকে অনেক সময় এমসিকিউ আসে, বা পার্সেন্টেজগুলো একটু মনে রাখার চেষ্টা করো। তো গ্রিন হাউস গ্যাস দেখো, কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড আছে, সিএফসি আছে, জলীয় বাষ্প। এই বিষয়গুলো হচ্ছে, আরও কিছু আছে, বই পড়লে দেখতে পারবা যেগুলোর অবদান বেশ কম। আমি প্রধান কয়েকটা গ্যাসের পার্সেন্টেজ দেওয়ার চেষ্টা করেছি, সাইডে দেখতেই পাচ্ছ। তো এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তার মানে শুধু কার্বন ডাইঅক্সাইড না, আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে ব্যাখ্যা করব। এখন কথা হচ্ছে যে দেখো, ওই কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যাচ্ছে, কেন কার্বন ডাইঅক্সাইড আসে এটা নিয়ে বলার কিছু নেই। তোমরা জানো, যানবাহন থেকে শুরু করে শিল্প কলকারখানা বা বিভিন্ন বার্নিং এর কারণে আসে, এটা খুব ছোট ক্লাস থেকে পড়ে আসতেছে। তো এই কার্বন ডাইঅক্সাইড কি করে? ঠিক কাচের ভূমিকা পালন করে। অর্থাৎ কাচ যে হিট ট্র্যাপ করে, ঠিক একই বৈশিষ্ট্য কার্বন ডাইঅক্সাইডের। তার মানে হচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটা সূর্য থেকে যখন ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আসে বা তাপ আসে, সেটাকে
পৃথিবীর দিকে ঠেলে দেয় বা পৃথিবীতে পাস করে চলে আসে, কিন্তু যখন বিকাল বা সন্ধ্যার পরে মানে যখন সূর্য ডুবে যায় তখন যখন আবার সেটা বিকিরণ করে পৃথিবী সেই তাপকে মহাশূন্যে পাঠাই দেবে, কিন্তু না, এই কার্বন ডাইঅক্সাইড অথবা অন্য গ্রিন হাউস গ্যাসগুলো যত বেশি হবে তত বেশি এই হিটটা ওই কাচের ঘরের মতো ট্র্যাপ হয়ে যাবে। সো কাচের ঘরের ভিতরে তাপমাত্রা বেশি দরকার হলেও বাস্তবে কিন্তু আমাদের তাপমাত্রা অত বেশি দরকার নাই। এটার ফলে কি কি সমস্যা হচ্ছে বা কি হচ্ছে সেটা আমি বলবো একটু পরেই, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো বা শুনতে থাকো। এখন দেখো হিট ট্র্যাপের কারণে কি হচ্ছে যে আমরা জানি যে আগে এত বেশি যানবাহন বা শিল্পোন্নত ছিল না এই বিশ্ব, সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কম ছিল। তোমরা 1800 থেকে 1900 সাল পর্যন্ত 100 বছরে মাত্র 0.4% কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে, যেটা 1900 থেকে 2000 পর্যন্ত তোমার সেটা 1 ডিগ্রি মানে 0.4 ডিগ্রি সেলসিয়াস, পার্সেন্ট না সরি, 0.4 ডিগ্রি সেলসিয়াস। আর এইখানে বাড়ে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার 1 ডিগ্রি, এবং দুঃখের বিষয় হচ্ছে যে গত 20 বছরেই প্রায় 1 ডিগ্রি বেড়ে গেছে, অর্থাৎ এই শতকে সম্ভাবনা আছে 4 থেকে 5 ডিগ্রি বাড়ার। তো এইরকম যদি এত বেশি যদি অ্যাভারেজ টেম্পারেচার বেড়ে যায়, খুব ভয়ঙ্কর একটা বিষয় শেয়ার করি আমি। এই করোনা যেহেতু একটা রিসেন্ট টপিক, এটা নিয়ে বিভিন্ন লেখা বা বিভিন্ন ব্লগের লেখা বা ডাক্তারদের বা বিজ্ঞানীদের লেখা, এগুলো স্বাভাবিকভাবে সবার উৎসাহ থাকে বা আগ্রহ থাকে, আমিও পড়েছি। তো সেইখানে দেখলাম যে বিষয়টা এরকম যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যদি মেরু অঞ্চলের বরফগুলো গলে যায় এবং পানির যদি চলে আসে আমাদের লোয়ার ল্যান্ডগুলোতে, তো এরকম তারা আশঙ্কা করছেন যে অনেক জীবাণু অনেক ব্যাকটেরিয়া যেগুলো আছে ওইখানে মেরু অঞ্চলে তাপমাত্রা খুব কম হওয়ার কারণে সেইখানে প্রায় মৃত অবস্থায়, মানে মারা যায় নাই বাট ইনঅ্যাক্টিভ অবস্থায় সেখানে প্রচুর জীবাণু এখানে থাকতে পারে বা আছে, এরকম আশঙ্কা তারা করছেন। এবং এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বা সিএফসি গ্রিন হাউস গ্যাসগুলোর কারণে যদি চলে আসে, তার মানে সেই জীবাণুগুলোও কিন্তু পানির সাথে চলে আসবে, এবং সেইগুলো আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করি বা কোনো না কোনোভাবে যদি আমাদের একবার এই খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে বা শরীরে ঢুকে, তার মানে বুঝতেই পারছো যে কি পরিমাণ মহাবিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে। এখন আসো এটা থেকে করণীয় কি। আশা করি গ্রিন হাউস ভালো না খারাপ সেটা ক্লিয়ার। গ্রিন হাউস ইফেক্টটা কি, বায়ুমণ্ডলে কাচের ভূমিকা কে নেয়, শুধু কার্বন ডাইঅক্সাইড না, প্রত্যেকটা গ্রিন হাউস গ্যাসই কাচের ভূমিকা নেয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর গ্রিন হাউস ইফেক্ট আমাদের জন্য খারাপ যদি অতিরিক্ত হয়, আবার একদম না হলেও মানে গ্রিন হাউস গ্যাসগুলো যদি একদম না থাকে সেটাও কিন্তু ভালো না। কারণ সেক্ষেত্রে যদি গ্রিন হাউস গ্যাস না থাকতো তাহলে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার হয়ে যেত -30 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছো সেটা বসবাস উপযোগী হতো না। যেমন অনেক দেশে, শীত প্রধান দেশের এটার একটা কারণ তাপমাত্রা কমের কারণে ওদের হচ্ছে গ্রিন হাউস গ্যাস কম। বাট আবার অতিরিক্ত গ্রিন হাউসও ভালো না, যে আমাদের টেম্পারেচার তোমার মানে 30-এর উপরে গেলেই আমাদের হাঁসফাঁস শুরু হয়ে যায়। তো অনেক সময় গরমের সময় 37-38 বা 40-এর কাছাকাছি এরকমও আমরা দেখেছি যে তাপমাত্রাটা। তো বুঝতেই পারছো যে তুমি হয়তো মানে বাইরেই বের হইতে পারবে না, ফ্যান ছাড়া মানে তুমি 1 মিনিটও থাকা সম্ভব হবে না। অনেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, হিট স্ট্রোক করে, বিভিন্ন ধরনের সমস্যা। এবং ভারতে যে সমস্ত মানে ভারতের মাঝামাঝি এরিয়া যেখানে হচ্ছে মরুভূমি বা এরকম গরমের সমস্যা বেশি, আমি প্রতি বছরে দেখি বাংলাদেশে একটু কম, কিন্তু ইন্ডিয়াতে প্রচুর মানুষ মারা যায় শুধু হিট স্ট্রোকে। শুধু মানুষ না, প্রাণীদের জন্যও খুব সমস্যা হয়ে যায়। এবং আরেকটা দুঃখের বিষয় হচ্ছে দাবানলও এই ইসের কারণে, তাপমাত্রা বৃদ্ধির কারণে, বায়ু শুষ্ক হওয়ার কারণে তোমার দাবানল সৃষ্টি হতে পারে। এটা খুব মারাত্মক একটা প্রতিক্রিয়া। এবং কিছুদিন আগেই তোমরা দেখছো যে ইউএসএ বা অস্ট্রেলিয়াতে প্রায় কয়েক বিলিয়ন মানে কোটির উপরে প্রাণী, মানে ওইভাবে এক্স্যাক্টলি হিসাব না, বাট তারা ধারণা করতেছে এই পরিমাণ প্রাণী মারা গেছে। তার মানে বুঝতেই পারছো যে পরিবেশে এত প্রাণী যদি ধ্বংস হয় বা মারা যায়, তাইলে সেখানে পরিবেশের কি পরিমাণ বিপর্যয় হয়েছে। সো জাস্ট একটু আইডিয়া করো। এখন দেখো এই কার্বন ডাইঅক্সাইডের উৎস বা এই গ্রিন হাউস গ্যাসগুলোর উৎসগুলো কি, আমরা যদি উৎস জানি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটার প্রতিকার করতে পারবো। তো উৎসটা হচ্ছে যে যেটা বললাম যে দাবানল থেকে এরকম হতে পারে। তো দাবানল কেন সৃষ্টি হয় এটার কারণে একটু আগেই বলছি, তাপ বিদ্যুৎ কেন্দ্র বা এই বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড নির্গত হয়। তো আমরা অপরিকল্পিতভাবে বাংলাদেশে বা এরকম যে দেশগুলো একটু অনুন্নয়নশীল, তারা এই তাপ বিদ্যুৎ, যেমন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রামপালে হচ্ছে, তোমরা সবাই জানো যে সেটা পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। এটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, পত্রিকাতে আসছে, এবং তোমাদের বিভিন্ন সায়েন্স ফেয়ারের টপিক ছিল এটা, যে এটা ক্ষতিকর। তারপরে আমি জানি না কেন এই কার্যক্রম কর্তৃপক্ষ চালাই যাচ্ছে। যাই হোক, সেটা যেহেতু আমরা আমাদের সচেতন থাকতে পারি বা সামাজিকভাবে সুশৃঙ্খলভাবে এটার প্রতিবাদ জানাইতে পারি যে এটা খুবই পরিবেশের জন্য ক্ষতিকর তাপবিদ্যুৎ কেন্দ্র। তারপরে
পশুর বর্জ্য, এটা খুব মানে কি বলবো যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু আমরা জানি না, এটা অনেকেই জানি না। শুধু পশুর বর্জ্য না, মনুষ্য বর্জ্য, মানুষ বা প্রাণীর। ইভেন আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম যাদের খারাপ, অর্থাৎ যদি ডাইজেস্টিভ সিস্টেম ভালো না হয়, হজম ক্রিয়া ভালো না হয় মানুষের বা পশুর, সেই ক্ষেত্রে আমাদের পেটের ভিতরে যে গ্যাস নির্গত হয় অধিকাংশ হচ্ছে মিথেন গ্যাস। তো এরকম আমাদের এই প্রাণীদের এই গ্যাসের কারণে, অথবা এই বর্জ্যগুলো উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য যেখানে পচে যায়, সেই পচার কারণে সেইখান থেকে যে গ্যাসগুলো নির্গত হয় সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মিথেন গ্যাস। এবং একটু আগেই তোমরা দেখছো যে মিথেন গ্যাস হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, এটাও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। এটা ছাড়া আরও আছে গাড়ি, কলকারখানা, এটা আগেই বলছে যে শিল্পোন্নত যত বেশি হচ্ছে তত বেশি তোমার এই গ্রিন হাউস গ্যাসগুলো তত বেশি নির্গত হচ্ছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, এবং আমি আত্মস্বীকারোক্তি দিচ্ছি যে আমি নিজেও আসলে এই গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী। তোমরাও অনেকে হয়তো দায়ী, তোমরা প্রত্যেকেই দায়ী, কারণ সবার বাসায় আমার মনে হয় যে ফ্রিজ আছে, ফ্রিজ থেকেও সিএফসি নির্গত হয়। এসি যাদের বাসায় আছে তারা আরও বেশি দায়ী। বাট তারপরেও আমাদের কর্তৃপক্ষ কতটুকু সচেতন আমি জানি না, কারণ আমি যখন সরকারকে এটার বিনিময়ে ভ্যাট দিচ্ছি একটা এসি, আইপিএস অথবা ফ্রিজের জন্য, তখন সে আমাকে অনুমোদন দিয়ে দিচ্ছে এটা কেনার জন্য। আইপিএস যদিও গ্যাস নির্গত করে না, বাট সেটার ক্ষতিকার দিক, অন্য জায়গাগুলোতে অ্যাসিড ব্যবহার করা হয়, বিষাক্ত লেড ধাতু ব্যবহার করা হয়, যাই হোক সেটাও পরিবেশের জন্য ক্ষতিকর। তো এই ট্যাক্সের বিনিময়ে বা একটু ভ্যাটের বিনিময়ে সে যে অনুমোদন দিয়ে দিচ্ছে, কিন্তু অন্য কোনো নিয়ন্ত্রণ, অর্থাৎ টাকা পাইলে অনুমোদন হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই নিয়ন্ত্রণ করার দরকার। দেখো, হয়তো তুমি বলতে পারো যে স্যার এখন এত গরম যে এসি ব্যবহার না করলে, আমার যুগ তো এরকম ছিল, কিন্তু কথা হচ্ছে যে একজন যদি এসি ব্যবহার করি, এসি মানে কি খেয়াল করো, একদিক দিয়ে ঠান্ডা বাতাস বের হয় আর একদিক দিয়ে উল্টা দিক দিয়ে গরম বাতাস বের হয়। তার মানে কি, তুমি বাতাসটাকে কোনো প্রক্রিয়ায় মেশিনের মাধ্যমে ঠান্ডা করে, কিন্তু তোমার যে প্রতিবেশী বা অন্য যে তোমার পাশে বসবাস করতেছে তার জন্য তুমি কি করছো, যে গরম বাতাসটা দিচ্ছ। অর্থাৎ আগে যখন মানুষ কি বাঁচত না, এই ধরো 20, 30, 40 বছর আগেও কি পৃথিবীর তাপমাত্রা এত ছিল? এত কিন্তু তাপমাত্রা ছিল না, তাপমাত্রা কম ছিল। তো সেই ক্ষেত্রে তোমার সবাই কিন্তু এসি ছাড়াই, এসি কিন্তু এত বেশি প্রচলন ছিল না, কিন্তু সবাই কিন্তু তোমার এসি ছাড়াই থাকতো। অর্থাৎ আমরা কেউই যদি এয়ার কুলার ব্যবহার না করি, আবার বলছি, এয়ার কুলার ব্যবহার না করি, তাহলে তাপমাত্রা তো বাড়বে না। অর্থাৎ কিছু মানুষ আমরা যদি এসি ব্যবহার করি, একদিকে যেমন আমরা ঠান্ডা নিচ্ছি জোর করে, অন্য দিক দিয়ে গরম বাতাস দিয়ে দিচ্ছি, তখন তারও যখন গরম লাগে তোমার পাশের জনের বাসার, তখন সেই ক্ষেত্রে বুঝতেই পারছো যে সে আবার চাপে তারও ঠান্ডা বাতাস লাগুক। এরকম আসলে যাদের টাকা পয়সা আছে বা যারা একটু বড় লোক বলে যাদের, তারা এই তাদের টাকার জন্য তারা এই সুবিধাটা নিচ্ছে, বা বিদ্যুতের বেশিরভাগও নিয়ে নিচ্ছে। তাদের কিন্তু কোনো সময় বিদ্যুৎ যাচ্ছে না, কেন? যে আইপিএস এর কারণে। অর্থাৎ গরিবের ভাগেরটাও নিয়ে নিচ্ছি যারা আমরা এইগুলো ব্যবহার করি। তো এটা আসলে আত্মস্বীকারোক্তি বললাম, কিছু করার নাই। যদি সরকার এটা নিয়ন্ত্রণ করতো, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ অফিস আদালত বা হসপিটাল বলো, মানে গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া যদি এসি ব্যবহারের অনুমতি না থাকতো বা আইপিএস ব্যবহারের অনুমতি না থাকতো, তাহলে সেই ক্ষেত্রে এটা সামগ্রিকভাবে আমার মনে হয় নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল, এবং বিদ্যুতের যে লোডশেডিং, সেই লোডশেডিংও হতো না। অর্থাৎ আইপিএস ব্যবহারের প্রয়োজনীয়তাই হইতো না। অর্থাৎ আমরা অনিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে নিজেরাই ঘাটতি তৈরি করছি, এবং তার বিপরীতে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করাচ্ছি যে হ্যাঁ এই ঘাটতির জন্য এটা ভালো, এই সমস্যা। মানে এটা একটা আসলে বলবো যে পুঁজিবাদের বিশাল একটা চক্র এবং পুঁজিবাদের বিশাল একটা খেলা, যে আমরা যেমন ঘাটতি তৈরি করছি তার সাথে সাথে একই সাথে সেটা নতুন প্রোডাক্ট তৈরি করছি। একটা মজার বিষয় শেয়ার করি ক্লাসের মাঝখানে, গ্রিন হাউসের সাথে রিলেটেড না, সেটা হচ্ছে যেহেতু আমরা পরিবেশ নিয়ে কথা বলছি, যে আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম নাইট্রোজেন ফিক্সেশনে, যে কৃষিকাজে আসলে আমাদের রসায়নের প্রয়োগ আমরা না করার কারণে কি কি সমস্যা হচ্ছে। দেখো, এই রসায়নের প্রয়োগ না করার কারণে আমরা যত বেশি সার বা ফার্টিলাইজার ব্যবহার করছি, অর্থাৎ যত বেশি সার ব্যবহার করব, এই সার ব্যবহার করলে তোমার অতিরিক্ত আগাছা তত বেশি জন্মাবে। আমরা যদি টেস্টিংয়ের মাধ্যমে এই সারের ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে পারতাম, খুব প্রয়োজনীয় উপাদানের সারগুলো ব্যবহার করতে পারতাম, তাইলে ভালো ছিল। তো তারা যেমন কি করতেছে, এই সারের বিজনেস করতেছে, এই মাটিতে এই উপাদানগুলো আমরা যেমন এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার কথা বলে বছরে বেশি বেশি চাষ করে যেমন এই কাজটা করতেছে, ঠিক একই সাথে তারা সারের বিজনেস করতেছে। আবার সারের বিজনেস মানে ফার্টিলাইজারের বিজনেস করার সাথে সাথে যখন আগাছা হচ্ছে, অর্থাৎ আগাছাগুলোকে ধ্বংস করার জন্য, বা যখন অনেক কীট জন্ম নিচ্ছে সেইখান থেকে, বিভিন্ন উদ্ভিদ হোক প্রাণী হোক, মানে যত বেশি আগাছা হবে তত বেশি কীট হবে, তো সেটার জন্য আবার তারা কীটনাশকের বিজনেস করছে।
আরো মজার বিষয় হচ্ছে যে তোমরা জিএম সিড বা জেনেটিক্যাল মডিফাইং সিডের নাম শুনছো কিনা। এই সিডগুলো আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ, বিঘা প্রতি 30-40 মণ ধান হবে। আর নর্মালি আমাদের যে সিডগুলো যেটা বলবো যে উর্বর, মানে যেটা থেকে আবার গাছ হবে, সেটাতে হয়তো 10-12 মণ ধান হয়, কিন্তু বলছে নাই 30 মণ হবে, তুমি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হচ্ছ। কিন্তু মজার বিষয় হচ্ছে এই সিডগুলোকে বলা যায় নপুংসক সিড, মানে মানুষের সাথে মতো করে যদি বলি, অর্থাৎ এখান থেকে আর গাছ হবে না। তার মানে হচ্ছে তোমাকে লোভ দিয়ে, দেখো টেকনিকটা কোথায়, বিজনেসটা কোথায়, পুঁজিবাদের বিজনেসটা কোথায়, তোমাকে লোভ দিয়ে কি করছে যে বেশি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করার জন্য তোমাকে ওই বীজটা ব্যবহার করছে। এবং যখন তুমি উর্বর বীজ, মানে আমাদের দেশি ধান বা দেশি যে ফসলগুলো, যেখান থেকে আবার আমরা একটা অংশ বীজ হিসেবে রেখে দেয় আমাদের কৃষক, এবং সেইখান থেকে পরবর্তী বছর আবার সেটা দিয়ে আমরা চাষাবাদ করি। তো আমরা কি করতেছে, মানে তারা কি করতেছে যে ওইটার উপর আমাদেরকে নির্ভরশীল করে দিচ্ছে, এবং আমরা পুরোপুরি এটার উপর নির্ভরশীল হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু ওই ধান থেকে আর গাছ পাচ্ছি না, ধান গাছ বা চারা পাচ্ছি না। আমাদের ওই বীজ কেনার জন্য তাদের উপর নির্ভর করা লাগতেছে, আমদানি করা লাগতেছে। এটাকে বলে জিএম সিড। এটাও একটা খুব বিশাল একটা চক্রান্ত। তো এইগুলো নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। যাই হোক, তো গ্রিন হাউসের এই যে যে এসি ফ্রিজের কথা বললাম, এইগুলো হচ্ছে উৎস। তো এইগুলোর কারণে কি কি সমস্যা হচ্ছে আমি একটু সংক্ষেপে যদি বলি। গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টা আমি ব্যাখ্যা করছি। জলবায়ুর পরিবর্তন হচ্ছে, কারণ গ্লোবাল ওয়ার্মিং হলেই তোমার জলবায়ুর পরিবর্তন অবশ্যই হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে, অলরেডি তোমরা বাংলাদেশে দেখো, আমরা জানি আমাদের কয়টা সিজন, 6টা। এখন বলো তোমরা কি বুঝতে পারো যে 6টা সিজনে যে 6টা তাপমাত্রা বা 6টা যে পরিবেশের যে বিভিন্ন কি বলবো যে আবেদন বলো বা তোমার যে ফিলিংস গুলো বলো যে এই সিজনে এইরকম, আমরা শুধু আসলে 2টা সিজন, শীতটা হালকা একটু টের পাই আর বাকিটা পুরোটাই গরম, তার একটা অংশ হিসেবে মাঝখানে বৃষ্টি নামে। এই ধরো সর্বোচ্চ 3টা সিজনের বুঝি, 6টা সিজন আসলে আমরা বুঝি না। তার মানে জলবায়ু খুব মারাত্মকভাবে পরিবর্তন হচ্ছে, এবং জলবায়ু পরিবর্তন হলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়, প্রাণী বলো উদ্ভিদ বলো। এবং বাস্তু সংস্থানের যদি ক্ষতি হয়, তাহলে বুঝতেই পারছো যে তাপমাত্রা খুব বেড়ে গেলে যে এদের যে খাবার, ফাইটোপ্ল্যাঙ্কটন, জিওপ্ল্যাঙ্কটন, এইগুলো উৎপাদন খুব কমে যায়, এবং যার কারণে তারা খুব ক্ষতিগ্রস্ত হয় মারাত্মকভাবে। এবং আরেকটা ভয়ঙ্কর বিষয় শেয়ার করি, তোমরা গত 2-3 বছর বা 4 বছর হবে, আমি রিসেন্ট মানে খুব সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দেখছি যে করোনায় কয়জন মারা গেছে, তুমি হিসাব করো এই বছরে, বা ডেঙ্গুতে কয়জন মারা যায়। কিন্তু প্রতি দিন অথবা প্রতি বছর যদি একবার হিসাব করা হয়, গত কয়েক বছর বজ্রপাতে খুব বেশি মৃত্যুর হার বেড়ে গেছে, এবং সেটার কোনো পরিসংখ্যান আমাদের কাছে নাই। এবং এইটা আমার মনে হয় যে রোড অ্যাক্সিডেন্টের কাছাকাছি পরিমাণ মারা যাচ্ছে হচ্ছে তোমার বজ্রপাতে। তো এত বেশি বজ্রপাত এখন কেন হচ্ছে? কারণ একটাই, এই পরিবেশের বিভিন্ন দূষণ এবং পরিবেশের সমস্যা বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তোমার মেঘে মেঘে যখন ঘর্ষণের তাপমাত্রা যখন বেশি হচ্ছে, মেঘের চার্জ বেশি থাকে, ঋণাত্মক চার্জ, এবং তার ফলে ওইখানে বজ্রপাতটা উৎপন্ন হচ্ছে, এবং আমরা মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি মানে গ্রিন হাউস গ্যাসগুলো নিয়ে আলোচনা, তার উৎসগুলো এবং তার প্রভাবগুলো। আর প্রতিকার তো বুঝতেই পারছো যে আমরা যদি এইগুলো না করি, আমাদের উন্নয়ন কর্মকাণ্ড যদি আমরা নিয়ন্ত্রণ করি, আমরা যদি বেশি বেশি গাছ লাগাই, বা আমরা যদি এইগুলো নিয়ে সচেতন হই, এবং প্রত্যেকেই যদি চেষ্টা করি যার যার জায়গা থেকে। বাংলাদেশ সরকার সম্প্রতি 1 কোটি গাছ লাগানোর একটা প্রকল্প চালু করেছে। এখন এটা কিভাবে বাস্তবায়ন হবে জানি না, কিন্তু সরকার যেহেতু নিচ্ছে, আমরাও তাদের সাথে সহযোগিতা করে, বা সরকার নিক বা না নিক, এটা ব্যক্তিগতভাবেই আমরা কিন্তু গাছ লাগানোর পক্ষে আমরা যেতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে আমি টার্গেট নিছি যে আমি আমার এলাকাতে স্বল্প মূল্যে আমি যদি জমি কিনে 1000 গাছ লাগাবো, এরকম একটা ইচ্ছা আমার আছে, যে আমি ব্যক্তিগতভাবে এই পরিবেশের জন্য রসায়নের একজন ছাত্র এবং শিক্ষক হিসেবে এটা অবশ্যই আমার নৈতিক দায়িত্ব, এবং তোমরা যারা রসায়নের শিক্ষার্থী তোমাদেরও নৈতিক দায়িত্ব, তোমরা চেষ্টা করবা, এবং পাশাপাশি তোমার পরিচিত জনকে অবশ্যই উৎসাহিত করবা যে এই বেশি গাছ লাগানোর জন্য। গাছ লাগানো একটা বড় সমাধান। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড জানো যে গাছের প্রয়োজনে লাগে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অনেক বেশি পরিমাণে হ্রাস পাবে, সাথে সাথে অন্যান্য সব কিছুই আশা করি নিয়ন্ত্রণে আসবে। তো সেই আশাবাদ ব্যক্ত করছি। আর এর পরের অংশে তোমরা দেখবা যে আমরা গ্রিন হাউসের সাথে সাথে তোমার সিএফসি নিয়ে আমরা কথা বলবো এর পরের অংশে। সেটা আমি খাতা কলমের মাধ্যমে দেখাবো, কারণ গ্রিন হাউস যে গ্যাসগুলো, অর্থাৎ তার মাঝে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। তো ক্লোরোফ্লোরোকার্বনের বিভিন্ন নামকরণ,
গুলো আমরা দেখব, অথবা এই সিএফসি কিভাবে ওজোন স্তর ধ্বংস করে সেই বিষয়গুলো আমরা দেখব। তো এইগুলো মুখে বলা আসলে সম্ভব না, আমরা লিখে বিক্রিয়ার মাধ্যমে, কারণ ওইগুলো পরীক্ষায় যেহেতু আসবে তোমাকে কোন বিক্রিয়াগুলো দিতে হবে, তারপরে এমসিকিউতে নামকরণ আসবে যে সিএফসি 11 এটার সংকেত কি, বা এই সংকেতের নামটা কি হবে এই সিএফসি। সো এই বিষয়গুলো আমরা আসলে, চলো আমরা পরের অংশে চলে যাই এবং খাতা কলমের মাধ্যমে দেখার চেষ্টা করি। ক্লাসের এই অংশে আমরা সিএফসি নিয়ে কথা বলবো। তোমরা অলরেডি জেনেছো যে সিএফসির মানে এটা প্রসারে প্রসারে বলতে নির্গত করার ক্ষেত্রে আমাদের অনেক দায়ী। আমরা এই সমস্ত প্রযুক্তিগুলো ব্যবহার করি যেগুলো আমাদের পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর, এবং আমরা কোনোভাবেই দায় এড়াতে পারি না, আমাদের অবশ্যই সচেতন হতে হবে। তাহলে দেখো, সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, এই গ্যাসগুলো কোথায় পাওয়া যায়? আমরা সবার বাসায় মোটামুটি এসি ফ্রিজ তো অবশ্যই আছে। একটা ধরো যে যারা টিন শেড বিল্ডিংয়ে থাকে, মানে একটু নিম্ন বা একদম নিম্নবিত্ত, তাদের বাসায় ফ্রিজ আছে। বডি স্প্রে আমরা সবাই ব্যবহার করি মোটামুটি, আমি ব্যক্তিগতভাবে একটু কম করি, আমার একটা বডি স্প্রে 3 বছর চলে যায়। যাই হোক, আমি চেষ্টা করি একদম খুব দরকার ছাড়া বা মানে পাবলিক প্লেসে যে ঘেমে যায়, অনেক সময় গন্ধ তৈরি হতে পারে, তো সেই সমস্ত জায়গায় ছাড়া আমি সাধারণত ব্যবহার করি না। এই জন্য তোমরাও যদি সচেতন হও, এই জিনিসগুলো কম ব্যবহার করো। এবং সিএফসির কিছু কোড আছে বা নাম আছে, সিএফসি কোনগুলো বেশি ব্যবহৃত হয় ক্ষতিকর: সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 114, 113, এই সিএফসিগুলোই হচ্ছে বেশি। এটা ছাড়াও আরও অনেক বিভিন্ন ধরনের ক্লোরোফ্লুরোকার্বন আছে। তার মানে হচ্ছে এই সিএফসি যৌগের সংখ্যা অনেক, মানে ক্লোরিন, ফ্লুরিন এবং কার্বন মিলে বিভিন্ন কম্বিনেশনে অনেক যৌগ তৈরি করতে পারে। সো এইগুলো আমাদের মারাত্মকভাবে ক্ষতি করে আমরা জানি। তবে আমরা গ্রিন কেমিস্ট্রিতে পড়েছি ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারে যে সিএফসির বিপরীতে বর্তমানে এই সিএফসি অনেকেই ব্যবহার করছে, কিন্তু ব্যবহারটা অত বেশি জনপ্রিয় বা অত বেশি ছড়ায় নাই, বা বেশি কোম্পানি অত বেশি ব্যবহার করে না। যদিও এখন কিছু এসিতে বলে যে, আমি যদিও আমার বাসায় এসি আছে, কিন্তু আমি চেষ্টা করি ফ্রিজ দেখার সময়, আমি মানে কেনার সময় আমি দেখছি যে ওটারা লিখে দিছে সিএফসি ফ্রি। তো আদৌ কতটুকু সিএফসি ফ্রি, এটা আসলে কোম্পানির উপর কতটুকু আস্থা রাখা যায়, আমি সেটা আস্থার জায়গায় যাচ্ছি না, বাট আমি আমার জায়গা থেকে ইউজ করতে হবে, তো সচেতনতার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি কেনার চেষ্টা করছি। তো সিএফসির বিপরীতে এই সিএফসি ব্যবহার করা হয়। এটা বায়ুমণ্ডলে নির্গত হলে এটা প্রায় 100 বছর যাবৎ তার ধ্বংসক্রিয়া চালাইতে থাকে, এটার আয়ুষ্কাল 100 বছর। সেইখানে এই সিএফসির আয়ুষ্কাল 2 থেকে 10 বছর, এবং খুব দ্রুত বিয়োজিত হয়, ভেঙে যায়। তো জন্য এই সিএফসি তুলনামূলক ভালো। এখন দেখো, যেহেতু বিভিন্ন কোড বললাম, প্রথমেই আমি তোমাদের এটার নামকরণ শেখাবো, যে এই সিএফসি 11, 12 বা এইভাবে কিভাবে আমরা বুঝতে পারি যে কোনটা কোন ক্লোরোফ্লুরোকার্বন। দেখো, অনেকগুলো এক্সাম্পল বইয়ে আছে, তোমরা অবশ্যই দেখবে। আমি একটা একটা করে জাস্ট দেখাচ্ছি। C2Cl F5, ধরো এটা একটা সিএফসি, 2টা কার্বন, একটা ক্লোরিন, 5টা ফ্লুরিন। তো যে কোনো সিএফসি ক্ষেত্রে তুমি প্রথমেই বলবা যে এটার নাম হচ্ছে সিএফসি ABC। ABC হচ্ছে 3 অঙ্কের একটা সংখ্যা, এ একটা, বি একটা, সি একটা। এই সংখ্যাগুলো আমরা আলাদা বের করব, অথবা এই নামকরণের নিয়মটা এই সিএফসির জন্য প্রযোজ্য। যদি কোনো যৌগের মাঝে যে এখানে কোনো হাইড্রোজেন নাই, যদি হাইড্রোজেন থাকতো সেটাকে আমরা বলতাম HCFC ABC। সুতরাং সিএফসি বা HCFC যেটাই হোক, দুইটার জন্য একই নিয়মে আমরা নামকরণটা করতে পারবো। সো একটা দেখাই, বাকিটা তুমি দেখলে বুঝতে পারবে। এখন দেখো এর মানটা কিভাবে বের করবো। এর মানটা বের করবো এই সংকেতে উপস্থিত, তুমি লিখে নিবে সংকেতে উপস্থিত কার সংখ্যা? কার্বন, সি পরমাণু, কার্বন পরমাণুর সংখ্যা -1, এটা হচ্ছে এর মান। তাহলে এখানে কয়টা আছে? 2টা, তাহলে 2 - 1 = 1, এটা হচ্ছে এর মান। বি হচ্ছে এই সংকেতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা +1। এখন তুমি বলতে পারো, স্যার এখানে তো হাইড্রোজেন নাই, তাহলে 0 + 1 = 1। হাইড্রোজেন নাই, কিন্তু এই এবিসির মাঝে হাইড্রোজেন দিছে, তার কারণ হচ্ছে এটা একই সাথে যাতে এইচসিএফসির ক্ষেত্রেও কার্যকরী হয়, একই সাথে যেন তোমার এই যে সূত্রটা এইচসিএফসির ক্ষেত্রেও কার্যকর হয়, এই জন্য হাইড্রোজেন ইনক্লুড করে সূত্রটা করা হয়েছে। আর সি হচ্ছে সংকেতে উপস্থিত ফ্লুরিন পরমাণুর সংখ্যা, এটার সাথে কোনো প্লাস মাইনাস নাই। কয়টা আছে? 5টা আছে। সুতরাং এটার মান 5। তাহলে এইটার যে C2Cl F5, এইটার সংকেত হলো CFC 115, 115। তাহলে এইভাবে আমরা এ বি সি এই 3টার মান, এইটাই নিয়ম, এর বাইরে আর কোনো নিয়ম নাই। আমরা যে কোনো সিএফসির সংকেত বা ইসিএফসির সংকেত থেকে ওইটা আসলে তার নেমটা কি হবে, এটা ইউপ্যাক নেম বা আন্তর্জাতিক স্বীকৃতভাবে নাম, এটা কি হবে সেটা আমরা এইভাবে
শিখতে পারলাম। আর একটা হচ্ছে উল্টাটা, যদি ধরো যে সিএফসি এটা তো 115, তুমি বললা স্যার 112, যে কোনো একটা বলতে পারো যে এটা থেকে কিভাবে আমি সংকেতটা পাবো। ধরো এখন এই যে 3 অঙ্কের সংখ্যা, এটাকে আমরা জানি এ বি সি, তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে 1, সি হচ্ছে 2, এটা তো আমরা জানি আগে থেকে যেহেতু এইভাবে করছে। আর যদি 2 অঙ্কের সংখ্যা হয় তাহলে প্রথমে যেমন সিএফসি 11 যদি হয় তাহলে এগুলো সামনে তুমি কি করবে, একটা 0 ধরে নেবা, 0 1 1 0 1 2, তাহলে 0 ধরে নিলেই এটা এর মান 0 হয়ে যাবে। যাই হোক, তাহলে এখন দেখো আমার সিএফসি তার মানে কে কে আছে, কার্বন, ফ্লোরিন এবং ক্লোরিন আর হাইড্রোজেন, যেহেতু এখানে হাইড্রোজেন ইনক্লুড করে আমরা করছি, সো হাইড্রোজেন সহ আমরা চিন্তা করব। তাহলে এইখানে আগে দেখি, যদিও হাইড্রোজেন যেহেতু সিএফসি থাকবে না, কিন্তু তারপরে এখানে যেহেতু হাইড্রোজেন আছে আমি উল্টাটা করবো। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা, এটার ক্ষেত্রে যদি আমরা করি কার্বন পরমাণুর সংখ্যা, আচ্ছা আমরা এর মান কিভাবে বের করছি, কার্বন পরমাণুর সংখ্যা -1, তাহলে কার্বন পরমাণুর সংখ্যা কি হবে, উল্টা A+1, এর মান যা থাকবে তাই। তাহলে এর মানে এখানে কত, এবিসি সিরিয়াল 3টা নাম্বার, 1 + 1 2, 2টা কার্বন আছে। আচ্ছা তাহলে হাইড্রোজেন যেহেতু বি থেকে হাইড্রোজেন আসছে, তাহলে এখানে ছিল কি বি = হাইড্রোজেন +1, তাহলে এটা কি হবে B-1, উল্টাটা হবে, তাহলে 1 - 1, এটা দেখো 0 হয়ে গেল, কোনো হাইড্রোজেন নাই, যেহেতু সিএফসি বুঝতেই পারছি থাকবে না। ফ্লোরিন পরমাণুর সংখ্যা, এখানে সি ছিল, সি এর মানের সাথে রিলেটেড, ফ্লোরিন সি এর সাথে, সি এর মান বের করতে এখানে কিন্তু কোনো আমরা প্লাস মাইনাস দিই নাই, সুতরাং এইখানেও কোনো প্লাস মাইনাস থাকবে না, সি এর মান 2, তার মানে 2টা ফ্লোরিন। এখন আসলে ক্লোরিন এইখানেও ছিল না, এইখানেও নাই, সো সূত্র থেকে ক্লোরিন আর আমাদের বের করতে হবে না, আমরা টেকনিকের মাধ্যমে ক্লোরিন বের করবো। তাহলে কয়টা কার্বন, 2টা কার্বন, তাহলে 2টা কার্বন দেই, কার্বনের যোজনী কত 4, তাহলে 4টা হাত আমরা লিখে দেই। আচ্ছা এখানে কয়টা ফ্লোরিন আছে দেখো, 2টা ফ্লোরিন, তাহলে 2টাতে যদি একটা একটা করে ফ্লোরিন দেই, বাকি হাতগুলো কি দিয়ে পূর্ণ করব, ক্লোরিন। যেহেতু সিএফসি তার মানে আর একটাই আছে ক্লোরিন। যদি হাইড্রোজেন হতো তাহলে ফ্লোরিনের সাথে এখানে হাইড্রোজেনের সংখ্যা একটা বা 2টা থাকতো, সেইগুলো দেওয়ার পরে বাকি যেটা থাকতো সেটা আমরা ক্লোরিন দিয়ে পূরণ করতাম। তাহলে এটা এরকম থাকতে পারে, ধরো CF Cl2 বন্ড CF Cl2, এইভাবেও থাকতে পারে, অথবা একবারে থাকতে পারে C2F2Cl4, যে কোনোভাবে থাকতে পারে। অথবা এইখান থেকে তুমি বলতে পারো স্যার ফ্লোরিন কেন আমি 2টাতে দেবো, একটাতে দিতে পারি, হ্যাঁ দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ধরো এমসিকিউর অপশনে এইভাবে আছে, আর তুমি টোটাল সংখ্যা হিসাব করবা, কার্বন 2টা, ফ্লোরিন 2টা, Cl 2টা, তাহলে এমসিকিউর অপশনে ভেঙেই থাক বা যেভাবেই থাক সেটা কোনো প্রবলেম না, তুমি টোটাল মোট সংখ্যা মিলাবা, মোট সংখ্যা যার সাথে মিলবে, কয়টা কার্বন, কয়টা ফ্লোরিন, কয়টা ক্লোরিন, অথবা যদি হাইড্রোজেন থাকে হাইড্রোজেন কয়টা, সেই ক্ষেত্রে আমরা মোট সংখ্যা যার সাথে মিলবে সেটা আমরা বলে দিব যে এটাই হচ্ছে তোমার সংকেত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি, আশা করি বুঝতে পারছো, স্ক্রিনশট নিতে পারবা। এটা যদিও আমরা ফার্স্ট পেপারে 4th চ্যাপ্টারে শিখাইছি, তাহলে আবার একটু রিমাইন্ড করলাম যে কিভাবে আমরা সিএফসির নামকরণগুলো করব। আচ্ছা এখন আসো যে আমরা এই সিএফসির কাজটা কি, আমরা খুব কমন একটা কাজ আমরা জানি যে ওজোন স্তর ধ্বংস করে বা ওজোন লেয়ার ধ্বংস করে, তাই না? তাহলে ওজোন লেয়ার আমরা জানি যে বায়ুমণ্ডলের প্রথম ক্লাসে বলছি যে তোমাদের বায়ুমণ্ডলের কোন স্তরে, ওজোন স্তর নামে একটা স্তরই আছে যেখানে ওজোন গ্যাস থাকে, ওজোনোস্ফিয়ার। তাহলে ওইখানে ওজোন গ্যাসটা তৈরি হয় প্রতিনিয়ত, সেটা হচ্ছে অক্সিজেন থাকে বায়ুমণ্ডলে অবশ্যই, H মানে সূর্যের আলোর প্রভাবে তোমার অক্সিজেনগুলো পরমাণুর আকারে রূপান্তর হয়, সেই অক্সিজেনের সাথে এই পরমাণু প্লাস তাপ, এটা একটা তাপহারী প্রক্রিয়া। বায়ুমণ্ডলে তো সূর্যের কাছাকাছি, এখানে তাপের অভাব নেই, এটা তৈরি হয় ওজোন গ্যাস। বাট স্টার্ট দেওয়া মানে জানো যে উত্তেজিত অবস্থায়। তাহলে উত্তেজিত অবস্থা থেকে কিভাবে স্টেবল হবে, এটা স্টেবল হবে হচ্ছে এখানে নাইট্রোজেন বা অক্সিজেন তো বায়ুমণ্ডলে থাকে, তার সাথে বিক্রিয়ার মাধ্যমে তোমার এই O3টা স্টেবল হয়। এটা কি করে স্টেবল হতে সাহায্য করে আর কি, এটার বিক্রিয়ার মাধ্যমে। যাই হোক, এইটুকু, এটা সাধারণত আসে না, আমি কখনোই দেখি না এই পরীক্ষায় আসতে যে ওজোন গ্যাস কিভাবে তৈরি হয়। তারপরেও তোমাদেরকে জাস্ট দেখাইলাম যে অক্সিজেন গ্যাস থেকে কিভাবে ওজোন গ্যাস তৈরি হয়, জাস্ট এইটুকু দিলেই হবে, তার সাথে একটু বর্ণনা দিলেই হবে। আচ্ছা এখন এই সিএফসির মূল কাজ হচ্ছে ওজোন স্তর ধ্বংস করা। আর ওজোন স্তর ধ্বংস করলে কি কি সমস্যা হয় সেটা তো জানোই তোমরা, তারপরে আমি একটু ব্রিফ করব। দেখো ওজোন স্তর ক্ষয়, ওজোন লেয়ার কিভাবে এটা ক্ষয় হচ্ছে, কার দ্বারা, সিএফসির দ্বারা। আচ্ছা দেখো সিএফসির যে কোনো একটা আমি দিলাম C2F2Cl2, সো এটা কি হয়, এই সিএফসি গ্যাসগুলো ইসনিউ যখন বায়ুমণ্ডল নির্গত হয় সূর্যের আলোর প্রভাবে, ক্লোরিন এই যে ডট ডট মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল, আর একটা হচ্ছে যে সি, বাকি কি থাকলো CF2Cl, এখানে 2টা ক্লোরিন ছিল, একটা কার্বন ছিল তোমার
তাহলে এটারও ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এইভাবে যদি কোনো ডট দিয়ে, তার মানে একটা ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু, একটা পরমাণু তার একটা সিঙ্গেল ইলেকট্রন, এভাবে ডট দিয়ে থাকলে এইগুলোকে ফ্রি রেডিক্যাল বলা হয়। মুক্তমূলক, বাংলায় বলে মুক্তমূলক। এটা খুব মারাত্মকভাবে সক্রিয়। তোমরা যেমন দেখছো যে ব্লিচিং পাউডার অথবা বিভিন্ন জীবাণুনাশকের দেখছো, সেখানে জাইমান হাইড্রোজেন বা অক্সিজেন উৎপাদনের মাধ্যমে জীবাণু বা ধ্বংস করে বা বিরোধক হিসেবে কাজ করে, ওইগুলো যেমন খুব বেশি সক্রিয়, অনুরূপভাবে এই ক্লোরিন বা ফ্রি রেডিক্যালগুলো, যে কোনো ফ্রি রেডিক্যালই খুব বেশি সক্রিয়। এইগুলো এর উৎপন্ন হওয়ার সাথে সাথে আশেপাশে যাই থাকে বা তার সাথে বিক্রিয়া করে এবং সেটাকে ধ্বংস করে। আচ্ছা, এখন কথা হচ্ছে ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয়। এই প্রশ্ন যদি তোমার মাথায় আসে তাইলে একটু মনে রাখো, আমি যখন অর্গানিক জৈব জৈব, এখানে এখন মেকানিজম দেখাইতে যাচ্ছি না, বিক্রিয়ায় যেতে হবে। তাহলে যখন আমি অর্গানিক কেমিস্ট্রি পড়াবো তখন অবশ্যই তোমাদের ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হলো সেটা সম্পর্কে আমি ধারণা দিব। তোমাদের মনে করতে হবে না, আমারই মনে থাকবে, কারণ এটা একটা মেকানিজমের অংশ। সো আপাতত এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখন দেখো, তাহলে এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে হচ্ছে কি তৈরি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা স্টেপ টুতে এসে যত ধ্বংসের গোড়া আর কি, ধ্বংসের নষ্টের গোড়া। এই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা সরাসরি কার সাথে বিক্রিয়া করে, ওজোন গ্যাসের সাথে। আমি বলছি যে ফ্রি রেডিক্যাল এত বেশি সক্রিয়, ওই ওজোন লেয়ারে যা পাবে, যেহেতু ওজোন গ্যাস আছে, তার সাথে মারাত্মকভাবে বিক্রিয়া করবে। ঠিক আছে, এই যে যে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে ওজোন থেকে, তুমি বলতে পারো স্যার ওজোন থেকে অক্সিজেন গ্যাস হচ্ছে, তো ভালো, সমস্যা কি? সমস্যাটা এইখানেই যে যার যে এখানে কাজ, তাই না? গরুর কাজ তো তোমার ছাগলকে দিয়ে হবে না, তাই না? ইঁদুরের কাজ তো বিড়ালকে দিয়ে হবে না। তো সেরকম যার যে এখানে কাজ তার সেখানেই দরকার। এখানে অক্সিজেন তৈরি হয়ে কোনো লাভ নেই, আমার ওইখানে ওজোন লেয়ার দরকার প্রোটেকশনের জন্য, তাই না? তাহলে এইখানে তোমার এই অক্সিজেন গ্যাসও আবার সূর্যের আলোর প্রভাবে তোমার এইখান থেকে অক্সিজেন ফ্রি রেডিক্যাল হয়। দেখো, মানে একই বিক্রিয়াগুলো বারবার রিপিটেশনের মাধ্যমে ওজোন লেয়ারটা বারবার ধ্বংস হচ্ছে। দেখো সিএল ও এ আবার কি করতেছে, অক্সিজেন ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া করে আবার দেখো ক্লোরিন ফ্রি রেডিক্যাল হচ্ছে, আবার ও টু করতেছে। দেখো ক্লোরিন ফ্রি রেডিক্যাল প্রথমে সিএফসি থেকে আসছে, কিন্তু এই যে যে প্রক্রিয়া, ওই যে নিউক্লিয়ার ফিউশনের মতো আর কি, ফিশনের মতো, যে একবার ভাঙা শুরু হলে এটা শৃঙ্খল বিক্রিয়া, ভাঙতেই থাকে, ওই রকম আর কি। যে নিউট্রন উৎপন্ন করে সেটা আরেকটাকে আঘাত করে, এভাবে করতে করতে যে নিউক্লিয়ার বোমা, যেটা আমরা জানি। অনুরূপভাবে এইখানেও ওই ক্লোরিন ফ্রি রেডিক্যাল একবার যে তৈরি হয়েছে, এখান থেকে আবার ঘুরে ফিরে সেই ক্লোরিন ফ্রি রেডিক্যালই তৈরি হচ্ছে। সেই ক্লোরিন ফ্রি রেডিক্যাল সরাসরি যেমন ওজনের সাথে বিক্রিয়া করতেছে, আবার দেখো সিএল ও যেটা, এটা ক্লোরিনের অক্সাইডের যে ফ্রি রেডিক্যালটা তৈরি হলো, এও আবার ওজন লেয়ারের সাথে বিক্রিয়া করে তোমার ClO2 আর একটা অক্সিজেন নিয়ে নিচ্ছে, যে ওজন লেয়ারকে ধ্বংস করতেছে। যদিও বারবার আমরা দেখতেছি যে এখানে কি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে, কিন্তু অক্সিজেনের আমার এখানে কোনো কাজ নেই। মূল কাজ কার? ওজন লেয়ার। তার মানে ওজনটাই ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে ওজন লেয়ার কিভাবে, এটা থেকে 2-3 মার্কসের প্রশ্ন হইতে পারে, যে স্টেপ ওয়ান সহ এবং স্টেপ 2 সহ এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই বিক্রিয়াগুলো তোমাকে মনে রাখতে হবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে, যে ওজন সিএফসি কীভাবে ওজন স্তর ধ্বংস করে এটা আসে। আচ্ছা, এটার প্রভাব বুঝতেই পারতেছো মারাত্মকভাবে। প্রথমেই আমরা জানি যে ওজন লেয়ার ধ্বংস হলে আমাদের মানুষের ত্বকের ক্যান্সার হইতে পারে, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিগুলো চলে আসে, আমাদের ত্বকের ক্যান্সার হইতে পারে, চোখের সমস্যা হইতে পারে, চোখের ছানি পড়ে বা চোখের যে বিভিন্ন দৃষ্টিশক্তি কমে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার জীব বা উদ্ভিদের সমস্যা হয়, মানে জীবের সমস্যা। উদ্ভিদের কি হয়, আমরা উদ্ভিদের মূল প্রক্রিয়া কি, যেটার জন্য উদ্ভিদ প্রাণী বেঁচে থাকে, কি সালোক সংশ্লেষণ, এই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়। অতিবেগুনি রশ্মির ফলে সালোক সংশ্লেষণের হার অনেক বেশি কমে যায়, এবং উদ্ভিদ যদি নিজেরাই খাবার তৈরি না করতে পারে, তারা কি ভালো থাকবে, আমাদের কি ভালো রাখবে? আচ্ছা, এটার কারণে তাপমাত্রাও বেড়ে যায় অনেক সময়। সিএফসি গ্যাস এটা একটা গ্রিন হাউস গ্যাস। আমি পরের ক্লাসগুলোতে তোমরা আগের অংশেই তোমরা জানছো যে এটা একটা গ্রিন হাউস গ্যাস, এবং তাপমাত্রা বাড়ার জন্য মারাত্মকভাবে দেয়। তাপমাত্রা বেড়ে গেলে তো তোমার পানি বেশি বাষ্পীভূত হয়ে যায়, পানি কমে যায়, বিভিন্ন খাবারের উৎপাদন কমে যায়, মারাত্মকভাবে কমে যায়। ঠিক আছে, তারপরে জীব বা উদ্ভিদের জীবের যে উর্বরতা শক্তি, জীব বা জীবের বা উদ্ভিদের উর্বরতা শক্তি কমে যায়। তার মানে বা যে কোনো ফসল থেকে যে বীজগুলো হয়, মানে উর্বরতা কমে যায়। যে বীজ থেকে যে ফসলগুলো হয় বা ফসল থেকে যে বীজগুলো হচ্ছে, মানে একটার সাথে তো আর একটা রিলেটেড, বুঝতেই পারছো। এইগুলো লেস ফার্টাইল হয়, তোমার অনেক বেশি কমে যায় এই সমস্ত অতিবেগুনি রশ্মির কারণে।
এবং সেটা ধ্বংস হয়ে যায়। যেমন এটা এক প্রকার রেডিয়েশন। তোমরা জানো যে মোবাইলের টাওয়ার বা এগুলোর কারণে ইন্ডিয়াতে একটা সিনেমাও আছে যে পাখি মারা যাওয়া নিয়ে, বোধহয় অক্ষয় কুমারের, তোমরা দেখছো হয়তো। যে এটা আসলে বাস্তব যে অনেক ধরনের সমস্যা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে রেডিয়েশনের কারণে। সো বুঝতেই পারছো যে রেডিয়েশনের মারাত্মক ইফেক্ট আছে, এবং সেটা এই আল্ট্রাভায়োলেট রেটাও এই এক প্রকার রেডিয়েশন। এই সমস্ত এদের উর্বরতা কমে যাচ্ছে। এবং তোমরা এটা আমি তোমাদের হয়তো ক্লাসে বলছি যে ছেলেরা পকেটে মোবাইল নিয়ে যদি থাকো, বেশি মোবাইলের রেডিয়েশনের কারণে তোমার যে শুক্রাণু উৎপাদন ক্ষমতা তোমার যৌনাঙ্গ থেকে, সেইখান থেকে সেটা মারাত্মকভাবে কমে যাবে, এবং তুমি ভবিষ্যতে হয়তো তোমার বাচ্চা কাচ্চা এইটাতে প্রবলেম হবে, সামাজিকভাবে তুমি হেয় প্রতিপন্ন হবে। সো বুঝতেই পারছো যে রেডিয়েশনগুলো মানে মোবাইলটা সরাসরি পকেটে থাকে, তোমার কাছাকাছি থাকে তোমার সেক্স অর্গানের, এটার জন্য এটা সমস্যা। আর বাকিগুলো ইউভি রেটা তো ওইভাবে সারা শরীরে ইফেক্ট করে, আমাদের পুরো পরিবেশে ইফেক্ট করে, উদ্ভিদ প্রাণীকে ইফেক্ট করে। তারপরে হচ্ছে যে ইউভি রে তোমার হচ্ছে যে, তোমরা জানো বায়োলজিতে পড়ছো যে বাস্তু সংস্থানের মূল যে উপাদান কি, ফাইটো প্লাঙ্কটন এবং জুও প্লাঙ্কটন, তাই না? ফাইটো প্লাঙ্কটন এবং হচ্ছে জুও প্লাঙ্কটন, এইগুলো কি? এইগুলো জানো যে একদম প্রাথমিক উপাদান তোমার বাস্তু সংস্থানের। এইগুলো খেয়েই হচ্ছে প্রাণী, জলজ প্রাণী বা জলজ উদ্ভিদগুলো বাঁচে। সো সো এই 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 জায়গাগুলো তোমার নষ্ট হয়ে যাচ্ছে, এই উৎপাদনটা মারাত্মকভাবে কমে যায়। ফাইটো প্লাঙ্কটন বা জুও প্লাঙ্কটন, এটার উৎপাদন খুব বেশি হ্রাস পায়। হ্রাস পাওয়ার ফলে বুঝতে পারছো মূল খাদ্য মানে প্রাথমিক যেটা থেকে শুরু বাস্তু সংস্থান, সেটা যদি না থাকে তাহলে বাস্তু সংস্থান কিভাবে ভালো থাকবে? দেখো, যতই বায়োলজি বা যাই পড়ো, পরিবেশ সব জায়গায় গুরুত্বপূর্ণ। কেমিস্ট্রি পড়ো, ফিজিক্স যাই পড়ো, পরিবেশ ছাড়া আসলে আমাদের বাঁচার বা চলার কোনো ওয়ে নাই। সো আমাদেরকে অবশ্যই পরিবেশের জন্য সচেতন হইতে হবে। পরিবেশের উপর আমাদেরকে নির্ভর করে, পরিবেশের সাথে সখ্যতা বজায় রেখে, পরিবেশের যাতে ক্ষতি না হয় সেই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। এবং আমরা যাতে ভবিষ্যতে সুন্দর পরিবেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এটার জন্য আমি যখন তোমাদের এই টপিকগুলো নিয়ে কথা বলি, এটার সাথে সাথে তোমরাও বিভিন্ন জায়গায় কথা বলো, এবং আমার চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো ভেজাল বা এগুলো নিয়ে, এগুলো শেয়ার দাও বিভিন্ন মাধ্যমে, যে আমরা যেন ভালো বাংলাদেশে থাকতে পারি। কারণ আমি অনেকেই বলি যে তুমি স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাও, সেটা হয়তো যেতে পারো, কিন্তু কয়জন যাবা? সবাই তো যাবা না। হয়তো 100 জনে 4-5 জন যেতে পারো, বাট অধিকাংশই তো আমরা এইখানে থাকবো, আমি আছি, তোমরা থাকবা। সো আমরা যদি নিজেরাই বাস করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি বাস করতে না পারে, তাইলে তো আমাদের বুঝতেই পারছো যে আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে এই পরিবেশে টিকে থাকা। ঠিক আছে? এই যে পরিবেশ দূষণ মানেই হচ্ছে এই যে করোনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের, অনেকে একটা গবেষণায় আসছে যে এরকম করোনা না, আরও অনেক অণুজীব আসবে, যেগুলোই সিএফসি, এটা একটা যেহেতু গ্রিন হাউস গ্যাস, এটার ফলে যখন তাপমাত্রা বেড়ে যাবে, তো মেরু অঞ্চলে বরফগুলো গলে গেলে এরকম ওইখানে যে বিভিন্ন জীবাণুগুলো ওইখানে হয়তো ঠান্ডার কারণে সেইগুলো মৃতপ্রায় অবস্থায় আছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে, ওইগুলো যদি চলে আসে পানির মাধ্যমে, আস্তে আস্তে যখন উষ্ণ তাপমাত্রায় আসবে বা বেশি তাপমাত্রায় আসবে, তখন সেইগুলো কি অ্যাক্টিভ হবে, তাদের অনুকূল তাপমাত্রায় আসবে, এবং মানুষের খুব কি বলবো, বিপজ্জনক বিভিন্ন রোগের সৃষ্টি করবে, সেরকম আশঙ্কাও বিজ্ঞানীরা করতেছে। সো আশা করি বুঝতে পারতেছে বিপদ গুলো, এবং সেই অনুযায়ী যদি তোমরা একটু চেষ্টা করো, কাজ করো, গাছ লাগাও, বা যতটুকু তোমার পক্ষে সম্ভব সচেতন হও, নিজে এগুলো থেকে দূরে থাকো, আমার মনে হয় যে এখান থেকে ভালো কিছু আমরা ভবিষ্যতে অর্জন করতে পারবো। আমার ক্লাস থেকেও তোমরা সেগুলো জানতে পারবে, অর্জন করতে পারবে। সো সুন্দর বাংলাদেশ এবং পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশের প্রত্যাশা করে আজকের ক্লাস শেষ করছি।